শুভ সন্ধ্যা, চমৎকার একটা সন্ধ্যায় সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল এসের রেগুলার আয়োজন গার্লস পাওয়ার পাওয়ার্ড বাই পারফেক্ট ইলেকট্রনিক্স ইন অ্যাসোসিয়েশন উইথ বেয়ারবিজে। আমি বাবরি ইসলাম তুলি আপনাদের সাথে আজকে যুক্ত হয়েছি, থাকবো শেষ পর্যন্ত। অনুষ্ঠানের শেষ পর্যন্ত রয়েছে অনেক চমক, আমরা আড্ডা দিব, কথা বলবো সেই সমস্ত পাওয়ারফুল গার্লসদেরকে নিয়ে যারা নিজেদের জীবনে একটু এক্সট্রা পাওয়ার অ্যাড করতে কিছুটা সাহস দেখিয়েছেন এবং তারপর নিজ নিজ জায়গায় সফল হয়েছেন। আমাদের সাথে স্টুডিওতে আজকে উপস্থিত আছেন নিতু মোমেন, ফাউন্ডার জিফোরা ইভেন্টস, এবং আমাদের সাথে আরও উপস্থিত আছেন শেখ মানি মারজান, ফাউন্ডার প্ল্যানিং বাই শেখস, এবং কিছুক্ষণের মধ্যেই চমৎকার আরও একজন গেস্ট আমাদের সাথে উপস্থিত হবেন স্টুডিওতে, শাজিয়া মাহমুদ, নিউট্রিশনিস্ট। আমরা ওনার সাথে কথা বলবো চমৎকার এবং খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে। তার আগে আমি আমার অডিয়েন্সদেরকে বলে দিতে চাই অনুষ্ঠানের শেষ পর্যন্ত আমার সাথে থাকার জন্য। তার কারণ হচ্ছে তোমাদের জন্য থাকবে চমৎকার সব কুইজ, এবং সেটার জন্য কিন্তু তোমাদের প্রাইজও আছে। সো কুইজের প্রশ্নটা জানার জন্য এবং আমার গেস্টদের সাথে তাদের লাইফের পাওয়ারফুল হওয়ার কিংবা সাকসেসফুল হওয়ার গল্প শোনার জন্য কিন্তু স্টে টিল দি এন্ড। সময় নষ্ট না করে চলে যাচ্ছি আমার গেস্টদের কাছে। নিতু আপু, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। কেমন আপনাকে দেখতে চমৎকার লাগছে। থ্যাংক ইউ সো মাচ। নিতু আপু, আপনি এই যে জিফোরা ইভেন্টস তৈরি করেছেন এবং জিফোরা ইভেন্টসের অনেক কার্যক্রম আমরা অনলাইনে দেখতে পেরেছি, স্পেশালি ফিমেল এন্টারপ্রেনার্সদেরকে নিয়ে আপনি ফেয়ার অ্যারেঞ্জ করেন বিভিন্ন স্পেশাল ডেগুলোকে সামনে রেখে। তো জিফোরা ইভেন্টস আসলে তৈরি হলো কিভাবে? আপনার এটা কি প্যাশন ছিল ছোটবেলা থেকে? না না, এটা সাডেনলি আমি 2019-এ আমি বেসিক্যালি জিমে ইনস্ট্রাক্টর একটা, তো জিম থেকেই হঠাৎ করে মনে হলো যে একটা ফান করে সবাই মিলে একটা জিমের মধ্যে একটা ছোট করে একটা মেলা অ্যারেঞ্জমেন্ট করি। তো তখন থেকে ওটা প্রথমে আমার ওইটাই করা হয়। ওটা করার পর চিন্তা করলাম না, এখন আমাকে স্টেপটা একটু, ওটা খুব হিউজ রেসপন্স পাই, পর চিন্তা করলাম না তাহলে একটু বাড়াই। করতে করতে পরে আলহামদুলিল্লাহ এখন করতেছি আর কি। তো আমি অডিয়েন্সদেরকে একটু জানিয়ে রাখি, এই যে আমাদের সাথে চমৎকার একজন নারী এখানে বসে আছেন নিতু মোমেন, উনি কিন্তু জুম্বা ইনস্ট্রাক্টর, এবং সেই কাজটা করতে করতে ওনার মাথায় কিন্তু অন্য ধরনের বুদ্ধি আসলো, এবং সেই বুদ্ধি থেকে দেখেন আজকে কত বড় একটা প্ল্যাটফর্ম তৈরি হয়ে গিয়েছে। যারা এখনো পর্যন্ত জানেন না তাদের জন্য একটু প্ল্যাটফর্মের নামটা বলে দিবেন আপু। সেটা হচ্ছে আহিমসা জি স্টুডিওতে আমি কাজ করি আর কি এখানে। এবং জিফোরা ইভেন্টসের যে প্ল্যাটফর্মটা নিতু মোমেনের সাথে কানেক্টেড হবে কিভাবে আমাদের অডিয়েন্সরা? এটা হচ্ছে ইন্সপায়ার্ড বাই নিতু মোমেনে। এখানে আপনারা আমাকে মেসেজ করলেই আপনারা পাবেন, ওখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে। ফ্যান্টাস্টিক। এবার আমরা একটু শেখ মানি মারজান আপুর কাছে যাব। আপু, প্ল্যানিং বাই শেখস নামটা শুনলে কিন্তু একটা শেখ শেখ ফিল হয়, রাইট? তো আসলে এই আইডিয়াটা আসলো কিভাবে আপনার? বেসিক্যালি আমাদের দুই ফ্রেন্ড, আমি শেখ মানি মারজান এবং আমার ফ্রেন্ডের নামও শেখ মেহরিন শওকত। তো আমাদের নামের শেখটা খুব কোইন্সিডেন্টালি হয়ে গিয়েছে। তো আমরা দুজনই দুটো আলাদা আলাদা বুটিক করতাম। তো আমরা অনেকগুলো বুটিকে পার্টিসিপেট করতাম অনেক ফেয়ারে। তো করতে করতে আমরা চিন্তা করলাম যে অনেক ফেয়ারে আমরা স্পেন্ড করে ফেলছি, বরং নিজেরা কিছু একটা করতে পারি অর্গানাইজ, তাহলে আমাদেরও একটু টাকা বাঁচলো। তখন আসলে চিন্তাটাও একটু ছোট পরিসরেই ছিল যে আমাদেরও সেভ হলো, বাকিদের জন্য একটা প্ল্যাটফর্ম ক্রিয়েট হলো। এভাবে চিন্তা করেই আমরা দুজনই বেসিক্যালি লয়ার। তো আমরা চিন্তা করলাম যে না, প্র্যাকটিসটা এখন আর ভালো লাগছে না, একটু ডিফারেন্ট কিছু চ্যালেঞ্জিং করব। তো সেই সুবাদে আমরা দুই ফ্রেন্ড মিলে 2019-এ প্ল্যানিং বাই শেখসটা স্টার্ট করি, যেহেতু আমাদের দুজনের নামের ইনিশিয়ালি শেখটা ছিল। তো সেখান থেকে বন্ধুদের আড্ডা থেকে আসলে হ্যাঁ, একদম পাস্তা খেতে খেতে খুবই ক্যাজুয়ালি একটা রেস্টুরেন্টে বসে আমরা এটা চিন্তা করেছি। এবার একটা কঠিন প্রশ্ন করি আপুকে। আপু, আপনি তো একজন লয়ার, আপনি ওটা পড়েছেন এবং প্র্যাকটিসও হয়তো কিছুদিন করা হয়েছে, এবং তারপরে হচ্ছে আপনি এই ইভেন্টের প্ল্যাটফর্মটা তৈরি করেছেন। কোনটা আসলে বেশি কঠিন, আমার কাছে প্র্যাকটিসিং ল অর দিস? আমি তখন ভেবেছিলাম যে লটাই কঠিন ছিল, এই জন্য সুইচ করে একটু ইজিয়ার জায়গায় আসি, কিন্তু এখানে এসে দেখলাম যে এটা আরেকটু বেশি কঠিন। সো কঠিন কোন দিকটা আসলে আপনার কাছে মনে হয়েছে অ্যাজ আ ফাউন্ডার অফ প্ল্যানিং বাই শেখস? আমার কাছে মনে হচ্ছে যে এখন আসলে আমাদের অনেক কম্পিটিশন আছে মার্কেটে, অনেক নতুন নতুন প্ল্যানার্স আছে। তো তাদের সাথে একটা সময়ের সাথে তাল মিলিয়ে চলা, প্লাস হচ্ছে আমাদের উদ্যোক্তাও প্রচুর।
তো সব মিলিয়ে মার্কেটে ধরে রাখা নিজেকে, এটাই আমার মনে হয় যে এখন সব থেকে বড় চ্যালেঞ্জ। আর কোভিড বা পলিটিক্যাল সিচুয়েশন, যে কোনো একটা প্রবলেমেই দেখা যায় ইভেন্টগুলোই বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো সব মিলিয়ে মার্কেটে টিকে থাকাটাই আমার মনে হয় সবচেয়ে বড় চ্যালেঞ্জ এখন। তো নিতু আপু, আপনার কাছে কি মনে হয়, আমি যতটুকু আপনাকে লাস্ট 1-2 বছরে দেখেছি, যে ভ্যালেন্টাইন্স ডে হোক, ফাল্গুন হোক, বসন্তের কোনো হোক, উইন্টার হোক, কার্নিভাল, কিংবা ঈদের টাইম হোক, আপনি সবসময়ই একটা মেলা অ্যারেঞ্জ করার মতো একটা থাকে, আপনাদের প্ল্যান থাকে, এবং সেই অনুযায়ী অসম্ভব সাড়া পান আপনারা। তো কখনো কি আসলে মনে হয়েছে যে এই ধরনের ফিমেল এন্টারপ্রেনারদেরকে একটা প্ল্যাটফর্মে নিয়ে আসা আপনার জন্য খুব টাফ হচ্ছে? এখন একটু না, টাফ হচ্ছে না আসলে। যারা আমাদের সাথে কাজ করে তারা সবাই হচ্ছে অনলাইন বিজনেস করে বেসিক্যালি। ওদের নিজস্ব কোনো শপ নাই, যার জন্য কি হয়, ওদের ইজিয়ার হয় যে আমাদের সাথে এসে একসাথে অনেক কাস্টমারও পেয়ে যায়, অনেক কিছু হয়। তো আমার মনে হয় না এটা ইজিয়ার। কিন্তু বাট এখন যেটা ও বললো, মারজানা বললো, যে আসলে এত কম্পিটিশন, এত বেশি এখন এক্সিবিশন হচ্ছে, যার জন্য টিকিট থাকাটা আসলে অনেক টাফ হয়ে যাচ্ছে এখন। অলরাইট স্যার, আমাদের অডিয়েন্স যারা আছে তাদের মধ্যে কিন্তু অনেক অনলাইনে যারা বিজনেস করছেন ওনারা আছেন, অনেক এন্টারপ্রেনার্স আছেন। তো ওনাদের অনেক সময় প্রশ্ন থাকে যে আসলে আমি আমার মেলাটা, ধরেন আমি থাকছি ধানমন্ডি জোনে কিংবা আমি থাকছি গুলশান জোনে, তো আমি যদি ধানমন্ডিতে থাকা একজন বাসিন্দা হয়ে গুলশান জোনে ফেয়ারে অ্যাটেন্ড করতে চাই, সেক্ষেত্রে আমার জন্য যারা ফেয়ার অ্যারেঞ্জ করছেন, অর্গানাইজ করছেন, ওনারা কি কি সার্ভিস দিয়ে থাকছেন, আপনি যদি একটু আমাদের অডিয়েন্সকে বলেন। আমরা অনেক রকম দিই অ্যাকচুয়ালি। আমরা তো চেষ্টা করি যে কাস্টমার কীভাবে আনবো সেটা করি। এটার জন্য আমাদের লাইভ সেশনে যেতে হয়, তারপর প্রমোশনের কাজ করতে হয়, বুস্টিং করতে হয়, তারপরে অনেক লিফলেট দিতে হয়, SMS পাঠাইতে হয়, তারপর গিফট পাঠাইতে হয়, যেটা হচ্ছে PR বলে। তো এইগুলো আসলে আমরা অনেক করি। আর মেন্টাল প্রেশার তো অলওয়েজ আছে আমাদের, কারণ যদি এরকম অডিয়েন্স পুল আপ না করতে পারি তাহলে জিনিসটা তো মানে যারা ফেয়ার অ্যাটেন্ড করে ওনার জন্য আর কি। আর তাছাড়া আমার মনে হয় আমি যেটা করি হচ্ছে ওদের সবাইকে বলি যে ইভেন্টে 1 উইক আগে তোমরা নিজেরাও ইভেন্ট একটা প্রমোট করো, তাহলে কি হবে, তোমাদের যে কাস্টমার, আমার যে কাস্টমার, সব মিলে আসবে আর কি। এটা আর কি। ফ্যান্টাস্টিক, ফ্যান্টাস্টিক। আসলে এবার আমি একটু আপুর কাছে জানতে চাই, আপু এই যে আপনারা বিভিন্ন সময় মেলা অ্যারেঞ্জ করছেন, বছরের বিভিন্ন সময়, এবং আপনারা তার পাশাপাশি বলছেন যে আপনাদের একটা মানসিক চাপ থাকে যে কোনো একটা মেলাকে সাকসেসফুল করার জন্য, তো বছরে আসলে যখন একাধিক মেলা হয়ে যাচ্ছে তখন এই চাপটাকে আপনি আসলে সামলান কিভাবে অ্যাজ অ্যান অর্গানাইজার? অর্গানাইজার হিসেবে তো আমাদের দুজনেরই টিম আছে, তো আমাদের টিমের বেসিক্যালি কাজগুলো আমরা ভাগ করে দিয়ে থাকি। তো আমরা দুজনই আবার হচ্ছে দেখা যায় যে আমরা অত ফ্রিকোয়েন্টলি এক্সিবিশন করি না, আমাদের বছরে 5টা 6টা এরকম এক্সিবিশন থাকে। তো যেহেতু এক্সক্লুসিভনেসটা একটু আমরা মেনটেন করতে চাই, তো সেহেতু ওই টিম ম্যানেজমেন্ট দিয়ে আমরা দেখা যায় যে 1 মাস ধরে এক একটা ইভেন্টের জন্য আমরা কাজ করি। যেমন আপুরও এক্সিবিশন আছে রমজানে, আমারও আছে, আমরা অলরেডি 1 মাস ধরেই কাজ করছি। তো এভাবেই আর কি আমরা প্রেশার সিচুয়েশনটা হ্যান্ডেল করি। আর মেইনলি আমরা ভিজিটারদের জন্য একটা আসলে আস্থার জায়গা তৈরি করতে চাই, যে অনলাইনে কিন্তু অনেকেই প্রতারিত হচ্ছে, যে প্রোডাক্ট কেমন জানছে না, তা আমাদের এখানে এসে ব্র্যান্ডগুলোকে সামনাসামনি দেখছে, প্রোডাক্টগুলোও চিনতে পারছে। তো আলটিমেটলি দুইজনেরই উইন উইন সিচুয়েশন, যে পার্টিসিপেট করছে, যে ঘুরতে আসছে। ফ্যান্টাস্টিক। আসলে আপু আমি নিতপুর কাছে একটু জানতে চাই, এই যে যারা অডিয়েন্স আছেন তাদের মধ্যে কিন্তু ক্রেতাও আছেন, বিক্রেতাও আছেন, তো তাদের যে ভরসার জায়গাটা তৈরি করার জন্য আপনারা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। যারা ফেয়ারে অ্যাটেন্ড করছে ওনারা তো করছেনই, ওনাদের স্টল, ওনাদের বিজনেস, দে হ্যাভ টু শোকেস দেয়ার প্রোডাক্টস, বাট যারা অডিয়েন্স আছেন ওনাদের পক্ষ থেকে আপনারা সাড়া পান কীরকম? আলহামদুলিল্লাহ ভালো সাড়া পাই, কারণ কি ওরা এসে আমাদের দেখে। আমরা যখন স্টলার নেই, সো আমরা কিন্তু দুজনই দেখে নিই তার প্রোডাক্টটা কীরকম, তার কোয়ালিটি কীরকম, সেটা দেখে আমি তাকে স্টল দিই। আমি ছেলেই কিন্তু স্টল আমার কাছে নিতে পারবে না, সো ওই কোয়ালিটি আমি মেনটেন করি যে আমার কাস্টমার যারা আসবে, যারা ভিজিটর, তারা যাতে আমার প্রতিটা স্টলটাকে, প্রতিটা কাপড় যাতে পছন্দ করে। সো আলহামদুলিল্লাহ তাদের কাছে খুবই পছন্দ হয়, অনেক ভালো। শেখ মানি মারজান, আপনার কাছে এবারের প্রশ্ন হচ্ছে, এই যে ধরেন আমাদের এক একজন ছেলে কিংবা মেয়ে, তাদের তো ব্যক্তিগত একটা জীবন থাকে, আমাদের ব্যক্তিগত জীবনে অনেক কাজ থাকে, ঘর এবং বাহিরে একসাথে সামলান কিভাবে? এটা একটু বেশ কঠিন একটা জায়গা, কারণ যেরকম বলছিলাম যে অ্যাসোসিয়েট লয়ার, অতভাবে প্র্যাকটিসিং না হলেও কিছু কাজ করাই লাগে, প্লাস সংসার আছে।
প্লাস এক্সিবিশনস আছে। তো সব মিলিয়ে আমার মনে হয় যে আমাদের যে ফ্যামিলি সাপোর্টটা ছাড়া এটা পসিবল হয় না। যেমন যখন আমরা কাজের ক্ষেত্রে থাকি তখন হয়তো বাসায় যে আছে হাজব্যান্ড বলেন বা ইনলস বলেন বা বাবা মা তারাই সাপোর্ট করছেন। এবারে আমার অডিয়েন্সদেরকে আছে আমি একটু জানিয়ে দিতে চাই, আমাদের আজকের গার্লস পাওয়ার প্রোগ্রামে শেষ পর্যন্ত থাকলে কিন্তু তোমাদের সাথে তোমাদের জন্য রয়েছে চমৎকার একটা কুইজের সেই প্রশ্ন শুনে গার্লস পাওয়ার পেজে গিয়ে তোমরা কমেন্ট বক্সে উত্তরটা জানিয়ে দিবে এবং সেখানের মধ্য থেকে লটারির মাধ্যমে কিন্তু একজন উইনারকে নির্বাচন করা হবে এবং সেই উইনারের ঠিকানায় পৌঁছে যাবে পারফেক্ট ইলেকট্রনিক্সের পক্ষ থেকে চমৎকার একটা গিফট হ্যাম্পার। দর্শকদের জন্য তো থাকলো, এবারে আমাদের স্টুডিওতে যে গেস্টরা উপস্থিত আছেন তাদের সাথেও কিন্তু একটা কুইজ পর্ব হয়ে যাবে। আমি দুজনকে দুটো প্রশ্ন করব, প্রশ্নের সঠিক উত্তর ওনারা যদি দিতে পারেন তাহলে ওনারা পেয়ে যাবেন 10 নম্বর করে প্রত্যেকে, আর যদি ওনারা ভুল উত্তর দেন সেক্ষেত্রে কিন্তু কোনো নম্বর কাটা যাবে না। তবে সামনে এমনও কিন্তু একটা ব্যাপার আসছে যেখানে ভুল উত্তর দিলে পরে আমরা অনেকগুলো নম্বর কেটে নিব। তো এখনের জন্য সেফ জোনে আছেন ওনারা, চলে যাচ্ছি তাদের কাছে, খেলবো কুইজ। নিতু আপু, আপনার কাছে প্রশ্ন, ফাগুন হাওয়া সিনেমাটি কোন ঘটনার উপর ভিত্তি করে নির্মাণ করা হয়েছে? আমি আপনার জন্য প্রশ্নটা আরো একবার করতে চাই, ফাগুন হাওয়া সিনেমাটি কোন ঘটনার উপর ভিত্তি করে নির্মাণ করা হয়েছে? মুক্তিযুদ্ধের উপর। সিনেমাটিকে আপনি দেখেছেন? তাহলে উত্তরটা আসলে কিভাবে দিলেন, আপনি কি ভেবে দিয়েছেন? আমি একটু শুনেছিলাম যে আমার ফ্রেন্ডরা দেখতে গেছে, তখন বললো যে এটা 71 নিয়ে, মানে ফ্রেন্ডের কাছ থেকে শোনা হয়েছে সেই অনুযায়ী। আচ্ছা, তাহলে আমরা আপনার কোন উত্তরটাকে ফাইনাল বলে ধরে নিব? আপনি বলেন। She is being confused. মুক্তিযুদ্ধের উপর। ওকে, তো আমরা এটাকেই লক করে নিলাম। ফাগুন হাওয়া সিনেমাটি নির্মাণ করা হয়েছে কোন ঘটনার উপর ভিত্তি করে, এটা আমরা ওনাকে জিজ্ঞেস করেছিলাম। নিতু আপুর উত্তর হচ্ছে মুক্তিযুদ্ধের উপর ভিত্তি করে, যেটার একদম স্পেসিফিক অ্যান্সার হচ্ছে ভাষা আন্দোলনের উপর ভিত্তি করে এই সিনেমাটি নির্মাণ করা হয়েছিল। ওনার ঝুলিতে কিন্তু কোনো নম্বর যুক্ত হচ্ছে না, কিন্তু এরই সাথে সাথে অডিয়েন্সদের জন্য এবং নিতু আপুর জন্য আমরা উত্তরটা জানিয়ে দিতে চাই, ফাগুন হাওয়া সিনেমাটি নির্মাণ করা হয়েছিল ভাষা আন্দোলনের উপর ভিত্তি করে। এবারে চলে যাব মারজান আপুর কাছে। মারজান আপুর জন্য আজকের কুইজের প্রশ্ন, বাংলাদেশে পহেলা ফাল্গুন উদযাপনের সাথে আর কোন দিবসটি পালন করা হয়? এখন পহেলা ফাল্গুন তো 14ই ফেব্রুয়ারি পালন করা হয়, এটার সাথে ভ্যালেন্টাইন্স ডেটাও সেম দিনেই পালন করা হচ্ছে। তার মানে ফাল্গুন এবং ভ্যালেন্টাইন্স ডে একই দিনে পালন করা হয় আপনি বলতে চাচ্ছেন? আপনি ঈশ্বর? হ্যাঁ। ওকে, অডিয়েন্স আমাদেরকে কিন্তু মারজান আপু উত্তর দিয়ে দিলেন যে ভ্যালেন্টাইন ডে এবং পহেলা ফাল্গুন একই দিনে উদযাপন করা হয় এবং এরই সাথে আমরা জানিয়ে দিতে চাই আপু আসলে সঠিক উত্তর দিয়েছেন না ভুল উত্তর দিয়েছেন। আপু আপনি কি মনে করেন, আপনি কি সঠিক না ভুল? মনে হচ্ছে ঠিক। মনে হচ্ছে ঠিক না, আপনাকে শিওর হয়ে বলতে হবে যে আমি শিওর আমি ঠিক। হ্যাঁ। ওকে, নিতু আপু আপনার কি মনে হয় উনি কি সঠিক? হ্যাঁ, সঠিক। গ্রেট গ্রেট। তার মানে মারজান আপু সঠিক উত্তর দিয়েছেন, এটা আমরা ধরেই নিতে পারি। ফ্যান্টাস্টিক। প্রথম কুইজের যে পর্বের কুইজটা ছিল সেটাতে সঠিক উত্তর দিয়ে মারজান আপুর ঝুলিতে কিন্তু 10 নম্বর চলে যাচ্ছে। আমরা প্রশ্ন করেছিলাম বাংলাদেশে পহেলা ফাল্গুন উদযাপনের সাথে সাথে ওই একই দিনে আর কি পালন করা হয়। মারজান আপু উত্তর দিয়েছেন যেহেতু 14ই ফেব্রুয়ারি পহেলা ফাল্গুন, তো 14ই ফেব্রুয়ারিতে ভ্যালেন্টাইন্স ডেও পালন করা হয়, তো একই সাথে ভালোবাসা দিবস এবং ফাল্গুন একসাথে পালন করা হয়। আমাদের অডিয়েন্সরাও হয়তো এতক্ষণে আমাদের সাথে মানে স্ক্রিনের পেছন থেকে বসে বলছেন যে না সঠিক সঠিক, রাইট? কারণ এই কথাটা এখন সবাই জানে। তো এবার আমরা বিরতিতে চলে যাচ্ছি, কিছুক্ষণের মধ্যেই ফিরছি, কোথাও যাবেন না, সাথেই থাকুন। চ্যানেল এস এর রেগুলার আয়োজন গার্লস পাওয়ার, পাওয়ার্ড বাই পারফেক্ট ইলেকট্রনিক্স ইন অ্যাসোসিয়েশন উইথ বেয়ারবিজে। ব্রেক থেকে ফিরে সবাইকে আরও একবার ওয়েলকাম করছি। আমি বাবরি ইসলাম তুলি, আপনারা সবাই সাথে আছেন চ্যানেল এস এর রেগুলার আয়োজন গার্লস পাওয়ার, পাওয়ার্ড বাই পারফেক্ট ইলেকট্রনিক্স ইন অ্যাসোসিয়েশন উইথ বেয়ারবিজে। চমৎকার দুজন গেস্টের সাথে কথা বলছিলাম এবং তার সাথে আরও একজন যুক্ত হবে বলেছিলাম, যাকে নিয়ে কিন্তু এখন চলে এসেছি। আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন নিতু মোমেন আপু, তারও সাথে আছেন আমাদের সাথে শেখ মানি মারজান আপু। এবারে যাকে সাথে নিয়ে আসবো তিনি আমাদের সামনেই উপস্থিত আছেন সাজিয়া মাহমুদ আপু, নিউট্রিশনিস্ট উনি একজন পেশায়, এবং উনি ওনার পরিচয়টা এবং ওনার কাজের ব্যাপারে কথা বলবেন উনি নিজেই। তবে উনি কি বিষয়ে কথা বলবেন সেই বিষয়ে যাওয়ার আগে আমি একটু নিতু আপুকে এবং মারজান আপুকে বলে দিতে চাই, আমরা সাজিয়াপুর পুরো কনভারসেশনটা শুনবো, সেখান থেকে আপনাদের জন্য কুইজের একটা প্রশ্ন থাকবে। তো আপু যে কথাগুলো বলবে সেগুলো আমরা সবাই একটু মনোযোগ দিয়ে শুনি। সাজিয়া আপু। আসসালামু আলাইকুম, আমি সাজিয়া মাহমুদ, ক্লিনিক্যাল নিউট্রিশনিস্ট, প্যানকেয়ার হসপিটালে আছি।
আম, আমি আজকে আমার বিষয়টা কথা বলা হচ্ছে একদম মধ্যবয়সী যে নারীরা, যে 40-এ পর, স্পেশালি 45 থেকে 55 এই বয়সী নারীদের যে মেনোপজ হয় বা প্রক্রিয়াটা শুরু হয়, সেই সময়ে তাদের যে জীবন ব্যবস্থাপনাটা কেমন হওয়া দরকার বা শুরুটা কীরকম হওয়া দরকার সেই বিষয়ে। তো যেটা হচ্ছে যে আমাদের নারীদের তো আসলে খুব ছোট থেকেই অনেক ধাপে ধাপে অনেক কিছুই হতে থাকে, চেঞ্জ হতে থাকে, অনেক রকমের পুষ্টি ঘাটতি হতেই থাকে। তো এই স্টেজে এসে যেটা হয় যে আমাদের হরমোনাল কিছু ইমব্যালেন্স হয়। তো এই সময়টা আমাদের অনেক ধরনের ঘাটতিও থাকে, এবং অনেকে যেটা হয় যে মানসিক অনেক কিছু সমস্যা হয়। এক একজনের এক এক রকম হয়। কেউ কেউ খুব মন খারাপ থাকে, মেজাজ খারাপ হয়, কেউ কেউ অনেক গরম লাগতে থাকে, কারো কারো হাঁটু ব্যথা, পা ব্যথা, শারীরিক বিভিন্ন সমস্যা, নানা রকম অনেক কিছু সমস্যা দেখা দেয়। এবং যেটা হয়তো চারপাশের অনেকে সেটা বুঝতে পারেন না, ভাবেন যে উনি তো একজন প্রাপ্তবয়স্ক মহিলা, এত কিছু করছেন, এত মানে বিরক্ত কেন, সব কিছুতে এত কেন ইয়ে। তো সেই নারীর যে যত্ন, সেটা নিয়ে আজকে আমি বলবো। তো সেই নারীর যত্নটা প্রথমে যদি খাবার গ্রহণ থেকে আসি, তো খাবার গ্রহণের মধ্যে হচ্ছে গিয়ে আমাদের চারপাশেই আমাদের সাথেই যে খাবারগুলো আছে, আমরা মানে সবসময় সাধারণ যে খাবারগুলোই খাই, সেই খাবারগুলো থেকেই আমরা কিন্তু এই পুষ্টিগুলো নিতে পারি। যদি বলি যে আমাদের যেটা হয় যে এই বয়সটাতে এসে যখন ওজনটা বেড়ে যায়, তখন নারীরা খুব একটা মানসিক চাপের মধ্যে পড়ে, এবং তখনই আমাদের কাছে আসে যে, কিন্তু তারা বুঝতে পারে না কি কারণে তাদের ওজনটা বেড়ে যাচ্ছে, কেন তারা এত মুড সুইং হচ্ছে। তো এই তখন তারা ভাবে যে ওজনটা বেড়ে গেছে, এটাই হচ্ছে মেইন সমস্যা, কিন্তু আসলে যে তাদের ওজন বাড়ছে আর কিছু হরমোনাল সমস্যাও আছে, সেটা তারা বুঝতে পারেন না। আমাদের কাছে আসার পর আমরা যে সমাধান করি, আমরা তাদের খাবারের জিনিসগুলো ঠিক করে দিই, তাদের শর্করা জাতীয় খাবারগুলো ঠিক করে বলি, তাদের ধারণা দিই যে শর্করা জাতীয় খাবার বলতেই যে শুধু মানে ওই টাইপের ভাত আর রুটি হতে হবে তা না। তাদের বিভিন্ন ধরনের আইডিয়া দিই। আমাদের চারপাশে অনেক কিছুই আছে, আমাদের দেশীয় খাবারগুলো, চিড়া, মুড়ি, সাগু, এগুলো, হ্যাঁ, তারপর ফাইবার জাতীয় খাবারগুলোকে আমরা তাদেরকে শিখাই। তারপরে প্রোটিনের খাবারগুলো যদি বলি, ডিম, মাছ, লিন প্রোটিন, আপনার মুরগির মাংস, এরপর আসছি শাকসবজি, এবং কিছু ফল আছে খুবই ইম্পর্টেন্ট। আমরা মারা হয়তো নিজেদের বাচ্চাদেরকেই খাওয়াই, নিজেদের দিকে কোনো খেয়াল করি না, যে কিছু ফল আছে যেটা আমাদের এই হরমোনের যে ইমব্যালেন্সটা হয়, সেটা আমাদের খুব ভালো কাজ করে এই প্রোটিন ছাড়াও। সেই ইয়েগুলো হচ্ছে গিয়ে আপনার খাবারগুলো হচ্ছে গিয়ে যেমন পাকা পেঁপে, দেশি ফলগুলোই, পেয়ারা, তারপর আপনার আনারস, এরকম নানা রকম ফল আছে, কাঁচা সবজি আছে, এগুলো আমাদেরকে অনেক বেশি সমৃদ্ধ করে। কিন্তু এ গেল পুষ্টির ব্যাপার। কিন্তু এছাড়াও আমাদের দরকার আছে পর্যাপ্ত ঘুম। এই নারীদের যেটা হয় যে পর্যাপ্ত ঘুমানো হয় না, ঘুমটা খুব জরুরি, এবং বিশ্রাম, পাশাপাশি হচ্ছে শারীরিক ব্যায়াম মানে এক্সারসাইজ। আমাদের যেটা হয় যে নারীদের এক্সারসাইজের ব্যাপারে আমরা খুবই উদাসীন, আমরা একটুও সময় বের করি না, সব কিছুর জন্য সময় করি, কিন্তু এক্সারসাইজটা আমরা একদমই করি না। আপনি যদি কোথাও গিয়ে এক্সারসাইজ করতে নাও পারেন, আপনি হাতে 15 মিনিট, 20 মিনিট বা 30 মিনিট বের করুন হাঁটার জন্য। কোথাও হাঁটেন। আজকাল এত বেশি ইউটিউব, সোশ্যাল মিডিয়া, সব কিছু, এত ইন্টারনেট হাতের কাছে, আপনি সেগুলা দেখে হলেও কিছু করেন, আপনি বাসায় বসেও হলেও করেন, কিন্তু আমরা একদম ফিজিক্যাল অ্যাক্টিভিটিসটা করি না, যার কারণে আমাদের এই মানসিক এবং শারীরিক সব ধরনের সমস্যাগুলো আস্তে আস্তে ধরে। এবং মানসিক সমস্যাগুলো উত্তরণের জন্য আমাদের কিছু খাবার আছে, আমাদের যেমন ফলেট, ভিটামিন B6, ভিটামিন B12, এইসব সমৃদ্ধ খাবারগুলো আমরা খেতে পারি। সাজিয়া, আপনার কাছে আমাদের জানতে চাওয়া, আসলে যারা 40 ঊর্ধ্ব নারী আছেন, কিংবা যারা মেনোপজকালীন সময়ে নিজেদের যত্নটা কিভাবে করতে হয় সেটা বোঝেন না, তাদের মধ্যে অ্যাওয়ারনেস বিল্ড আপ করার জন্য আমরা কি কি স্টেপ নিতে পারি? আচ্ছা, অ্যাওয়ারনেস বিল্ড আপ স্টেপের জন্য হচ্ছে গিয়ে প্রথমত হচ্ছে গিয়ে তাদের প্রথমে তো তাদের খাওয়ারটা, মানে পুষ্টি নিয়ে বললাম যে তাদের খাদ্যাভ্যাসটা, সর্বপ্রথম তাদের জীবন ব্যবস্থা, লাইফস্টাইল আর কি, সেটার মধ্যে প্রথম স্টেপ হচ্ছে খাদ্য ব্যবস্থা। তারপরের স্টেপটা হচ্ছে তাদের ঘুম, তারপরে হচ্ছে তাদের মানসিক স্ট্রেসটা কমানো, মানসিক চাপটা আর কি, হ্যাঁ, তারা খুব মানসিক চাপে থাকে, সেইটা কমানোর জন্য সেটা পরিবারের সবাইকেই সহযোগিতা করতে হবে। পাশাপাশি
তার নিজের জন্য কিছু সময় বের করতে হবে এবং এই নিজের সময়টা বের করার জন্য পরিবারের সদস্যকেও সাহায্য করতে হবে। হয়তো সে বলবে না থাক আমি আজকে যাব না হাঁটতে, বা না থাক আমি আজকে জিমে যাব না, বা আমি আজকে ভাল লাগছে না, কিন্তু তাকে এই থেকে বের করে তাকে পাঠাতে হবে, তাকে তার মানসিক এবং শারীরিক, বারবারের জন্য আমি বলছি যে শুধুমাত্র খাওয়ার মাধ্যমে নয়, আমাদের এক্সারসাইজ করাটা খুব জরুরি। এবং আপনার সেটা যদি বাসায় বসে আপনার ব্রিদিং এক্সারসাইজও হয় সেটাও করতে হবে। ফ্যান্টাস্টিক। সাজিয়া আপু, আপনি এই যে এত সুন্দর করে বলছেন, আমাদের যারা মেনোপজকালীন সময়টা পার করছেন, দেখা যায় তাদের সাথে তাদের পরিবারের একটা যোগাযোগের অনেক বেশি গ্যাপ থাকে। দেখা যায় বাবা কিংবা মার সাথে ছেলে মেয়েদের যে কমিউনিকেশন, সেটা তো অনেক বড় একটা গ্যাপ দেখা যায় এখনের সময়। তাহলে আসলে সন্তানদের পক্ষ থেকে কিভাবে মায়ের সাথে আর একটু ফ্রিলি কথা বলে তাকে একটু কমফোর্টেবল করে তাকে এই বিষয়গুলো ইনফর্ম করা যায়, সেই বিষয়ে যদি একটু অ্যাডভাইস দিতেন আমাদেরকে। এখন যেটা হচ্ছে, আগে কিন্তু মেয়েদের বিয়ে হতো অনেক আগে। তো বাচ্চাগুলো যখন মানে মার যখন মেনোপজের টাইম হতো, বাচ্চাগুলো মোটামুটি একটু বুঝতো। তো মা তখন বাচ্চাগুলো ভাবতো যে আমার ওই বয়সটাতে মা এরকম কেন করছে। হয়তো কোনো বুদ্ধিমতী বা বুদ্ধিমান বাচ্চারা স্টাডি করতো, জিনিসটা জানার চেষ্টা করতো, আবার অনেকে হয়তো জানতো না, তাতে মনে করতো মা এরকম। কিন্তু এখন ব্যাপারটা একদম ডিফারেন্ট। এখন আমাদের স্কুলগুলোতে বা ইয়েগুলোতে বাচ্চারা অনেক অ্যাডভান্স, বিশেষত ইন্টারনেটের জন্যই। তো ইন্টারনেটের জন্যই তারা আগে থেকেই সব কিছু বিষয়ে অনেক বেশি জানে। তো দেখা যাচ্ছে এটা যদি মা এবং বাবা উভয় যদি আগে থেকে এই ব্যাপারগুলো একটু আলোচনা করে, কথা বলে, যে যেমন একটা মেয়ে কৈশোরে যখন হয় 13 বছর হয় বা 12 বছর হয়, মেয়ের একটা যে চেঞ্জ হয়, পিরিয়ড হয়, সেটা যেমন একটা মা বলে, সেটা আবার ছেলেরও কিন্তু একটা চেঞ্জ আসে। হ্যাঁ, সো সেটা যেমন একটা বাবা মা প্রত্যেকে বসে যদি ফ্যামিলিতে এই জিনিসগুলো নিয়ে কথা বলে, ঠিক সেরকম মেনোপজটাকে নিয়েও যদি কথা বলে যে এরকম হয়, এরকম একটা আসবে, এরকম, তাহলে এটা যদি ফ্যামিলিতে নিজেরা বসে নিজেরা পরিবারের সবাই যদি এটাকে নিয়ে একটু কথা বলে, আলোচনা করে, তাহলে কিন্তু সবার মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং হয়ে যায়। এবং তখন তারা কি করে যে একটা কম্প্রোমাইজ করে। সারা জীবন কিন্তু মা কম্প্রোমাইজ করছে, কোনো কিছুতে কাজে যাচ্ছে বা সংসারের সব কিছুতে মা কম্প্রোমাইজ করছে। এই জায়গাটাতে গিয়ে মা তো অনেক বছর কম্প্রোমাইজ করে আসে, তখন মার আর কম্প্রোমাইজ করতে ইচ্ছে করে না। মা তখন হয় কি রাগ দেখিয়ে ফেলতেছে, তখন বাচ্চা ভাবে বা স্বামী ভাবে যে কেন এমন হচ্ছে। তো এই জন্য আগে থেকে যদি এগুলা নিয়ে একটু আলোচনা হয়, তাহলে হয় কি ওরা একটু কম্প্রোমাইজ করবে, যে বুঝতে পারবে যে তার একটু সমস্যা হচ্ছে, আমরা একটু তাকে টাইম দিই। এবং যে তাকে বললাম যে একটু তাকে একা নিজের মতো টাইম দিতে হবে। যেমন সবসময় সে ব্যস্ত, হয় সে গান শুনুক, নাহলে সে কোরআন পড়ুক, নাহলে সে কবিতা আবৃত্তি করুক, নাহলে সে একা হাঁটতে বের হোক, কিংবা সে কোথাও বেড়াতে যাক। মানে এরকম কিছু টাইম দিতে হবে, যে টাইমটা মানে কোয়ালিটি টাইম নিজের জন্য নিজের মতো করে স্পেন্ড করতে হবে। তাতে কিন্তু মায়ের স্ট্রেস অনেকটা কমবে। চমৎকার। নিতু আপু, আপনার কাছে জানতে চাই, আপনি তো একজন জুম্বা ইনস্ট্রাক্টর এবং সাজিয়া আপু নিজে একজন নিউট্রিশনিস্ট। তো উনি যেইভাবে আমাদেরকে অ্যাডভাইসগুলো করলেন, অ্যাজ অ্যান ইনস্ট্রাক্টর আপনার কি মনে হয় যে আমরা আমাদের আশেপাশের যে 40 ঊর্ধ্ব নারী আছেন, সেটা আমাদের রিলেটিভ হতে পারেন, আমাদের মা হতে পারেন, আমাদের বড় বোন হতে পারেন, ওনাদেরকে আসলে আমরা এই শারীরিক কসরত কিংবা এক্সারসাইজের যে একটা পজিটিভ ইম্প্যাক্ট আছে লাইফে, সেটা আসলে ওনাদেরকে বুঝাতে পারবো কিভাবে আমরা? এটা আমরা যদি মানে তাদেরকে আসলে এক্সারসাইজটা আসলে এত যে ভালো, তারা আসলে আসতে হবে, করতে হবে, নিজের একটা ইচ্ছা থাকতে হবে। সো এটার জন্য আমার মনে হয় যে আমাদের খুব বেশি বেশি করে যদি আমরা যদি প্রচার করতে পারতাম যে আমাদের এক্সারসাইজটা আমাদের শরীরের জন্য অনেক ইম্পর্টেন্ট, আমার মনে হয় সবাই খুব কনসিয়াস হইতো যে নিজেকে নিয়ে। তো তবে এখন আলহামদুলিল্লাহ আমি দেখি কোনো এজ নাই, 40 হোক বা 45, 50রও আমি অনেক স্টুডেন্ট পাই। সো আলহামদুলিল্লাহ মানুষ এখন আরো বেশি সচেতন হচ্ছে। তো সাজিয়া আপু যেহেতু আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন, নিতু আপু এবং মারজান আপুকেও আমি বলবো যদি ওনার কাছে আপনাদের কিছু জানতে চাওয়ার থাকে, আপনারাও কিন্তু সরাসরি ওনাকে প্রশ্ন করতে পারেন। না আপু অনেক ক্লিয়ারলি ডিটেইলস আপু আমাদেরকে ইনফরমেশনগুলো দিয়েছেন, তো আপাতত আর কোশ্চেন নেই। চমৎকার। এবারে আমরা চলে যাব আমাদের কুইজ পর্বে। এই যে সাজিয়া আপু আমাদেরকে এত সুন্দর করে বুঝিয়ে বলেছেন যে মেনোপজ কালীন একটা ওমেনের লাইফস্টাইল কিরকম হওয়া উচিত এবং তার নিউট্রিশন কেমন হওয়া উচিত, তার সারা দিনের কাজগুলো বা অ্যাক্টিভিটিগুলো কেমন হওয়া উচিত, সেই আলোচনার উপর ভিত্তি করে দুটো প্রশ্ন করব আমাদের এই চমৎকার দুজন গেস্টকে। দেখি কে সঠিক উত্তর দেয়। সঠিক উত্তর যিনি দিতে পারবেন তিনি পাবেন 10 নম্বর, যিনি ভুল উত্তর দিবেন তার জন্য কোনো নম্বর কাটা যাবে না। প্রথমে চলে যাচ্ছি আমরা নিতু আপুর কাছে। নিতু আপু, মেনোপজ কালীন সময়ে একজন নারী কি কি ধরনের ফল খেলে পরে ভিটামিনের ঘাটতি পূরণ করতে পারবে নিজের শরীরে? পেঁপে, তারপরে হচ্ছে আনারস, পেয়ারা।
আরেকবার আপনি একটু ভেবে বলেন। পেঁপে, আনারস, আনারস, পেয়ারা। পেয়ারা। তাহলে আমরা লক করে দিব, এটাই ফাইনাল অ্যান্সার। ওকে, এবারে আমরা চলে যাচ্ছি আমাদের এই পর্বের কুইজের জাজের কাছে। সাজিয়া আপু, আমাদেরকে নিতু আপু বলেছেন যে উত্তরটা এটা সঠিক কিনা আপনি বলেন। হ্যাঁ, একদম সঠিক। ফ্যান্টাস্টিক। সো ক্ল্যাপ ফর নিতু আপু। নিতু আপু সঠিক উত্তর দিয়েছেন এবং এরই সাথে চলে যাচ্ছে তার ঝুলিতে 10 নম্বর। এবার আমরা চলে যাব মারজান আপুর কাছে। মারজান আপু, আমাদেরকে সাজিয়া আপু বলেছিলেন তার কনভারসেশনের মধ্য দিয়ে যে মেনোপজকালীন একজন মানুষের বা একজন মহিলার মানসিক অবসাদ দূর করার জন্য কি কি ভিটামিন এর ঘাটতি হতে পারে যেটা উনি পূরণ করতে হবে। ভিটামিনগুলো এক্স্যাক্টলি খেয়াল নেই, বাট আমার ঠিক খেয়াল নেই ভিটামিনের নামগুলো। ওকে, তার মানে আপনি উত্তর দিতে চাচ্ছেন না। ওকে, উত্তর দিতে চাচ্ছেন না। ওকে, আবারও একটু ভেবে বলেন, 10 সেকেন্ড সময় কিন্তু এখন আপনার হাতে আছে। ভিটামিন ডি এর কথা বলেছিল আপু, বাকিটা মনে নেই আসলে। আচ্ছা, তো এখন আপনি কি ভিটামিন ডিটা লক করবো নাকি আপনি উত্তর দিবেন না? আমরা নীল রেখে দেবো। ভিটামিন ডিটা রাখতে চাচ্ছি। ভিটামিন ডি। এবার আমরা সাজিয়াপুর কাছে চলে যেতে চাই। আপু, আমাদেরকে মারজান আপু উত্তর দিয়েছেন ভিটামিন ডি, এটা কি সঠিক উত্তর? আসলে ভিটামিন ডি, ক্যালসিয়াম ল্যাক অবশ্যই থাকে, কিন্তু আপুর কোশ্চেনটা ছিল যে মানসিক অবসাদের জন্য যে ভিটামিনগুলো, তো মানসিক যে স্ট্যাটাসের সাথে যে ভিটামিনগুলো ছিল সেটা ছিল ভিটামিন B6, B12 আর হচ্ছে ফলেট। তার মানে আমরা এই উত্তরটাকে আসলে সঠিক হিসেবে দিচ্ছি না। তো সাজিয়া আপু, আমরা আপনার কাছ থেকে জেনে নিলাম মারজান আপুর উত্তরটা কিন্তু ভুল হয়েছে, খুবই দুঃখজনক। কিন্তু এই পর্যায়ে এসে মারজান আপু ভুল উত্তর দিয়েছেন, কোনো নম্বর কাটা যাচ্ছে না, কিন্তু ওনার ঝুলিতে কোনো নম্বর যুক্তও হচ্ছে না। তার মানে প্রথম পর্বে আমরা দেখেছি নিতু আপু 0, মারজান আপু 10। এবারের পর্বে আমরা দেখলাম নিতু আপু 10, মারজান আপু 0। মানে এই দুটো পর্ব শেষ হওয়ার পর দোনোজনের কিন্তু কাঁধে কাঁধ মিলে গেছে। 10 নম্বর দোনোজনের ঝুলিতে আছে। এর পরবর্তী পর্বে কিন্তু আমরা বিজয়ী কে হবে সেটা কিন্তু খুঁজে বের করব। সাজিয়া আপুর কাছে চলে যাচ্ছি। আপু, আমাদের অডিয়েন্সদের জন্য যদি আপনার কিছু বলার থাকে। আচ্ছা, চ্যানেলে গার্লস পাওয়ার প্রোগ্রামের আমাকে আমন্ত্রণ জানার জন্য আমি খুবই আনন্দিত এবং খুবই ধন্যবাদ। আমি অডিয়েন্সদের জন্য বলবো যে আপনাদের পরিবারে যারা আছেন নারী, যারা অনেক বেশি দায়িত্ব পালন করছেন সেই সকাল থেকে রাত পর্যন্ত, তাদের প্রতি একটু যত্নশীল হোক। তারা কি খাচ্ছে, মানে কখন খাচ্ছে, ঠিকমতো ঘুমাচ্ছে কিনা, ঠিকমতো সব চলছে কিনা, তার মানসিক অবস্থাটা কেমন আছে, একটু তাদের খবর নিন, যত্ন নিন এবং তাদের জন্য কিছু সময় বের করে দিন। এবং নারীদেরও বলবো যে সব সময় সব কিছু কম্প্রোমাইজ, স্যাক্রিফাইসই করতে থাকবেন না, নিজের জন্য কিছু সময় বের করুন। সেটা আপনার নিজের যদি কাজের মাধ্যমেও ভালো লাগে, নিজের কাজ করুন। সেটা আপনার সেলাই হতে পারে, সেটা আপনার রং করা, ছবি আঁকা হতে পারে, যে কোনো কিছু হতে পারে। আপনার যে কাজটা ভালো লাগে সেই কাজটা নিজের জন্য করে নিজের মানসিক প্রশান্তি অবশ্যই রাখবেন। অনেক অনেক ধন্যবাদ সাজিয়া মাহমুদ আপু আপনাকে এবং উনার এই বক্তব্যের মধ্য দিয়ে আমাদের এই পর্ব এখন এখানে শেষ করছি। চলে যাব বিরতিতে। অডিয়েন্স, আপনারা আছেন চ্যানেল এস এর রেগুলার আয়োজন গার্লস পাওয়ার অনুষ্ঠানে, পাওয়ার্ড বাই পারফেক্ট ইলেকট্রনিক্স ইন অ্যাসোসিয়েশন উইথ বেয়ারবিজ। ফিরছি কিছুক্ষণের মধ্যেই। বিরতির পরে সবাইকে আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল এস এর রেগুলার আয়োজন গার্লস পাওয়ারে, পাওয়ার্ড বাই পারফেক্ট ইলেকট্রনিক্স ইন অ্যাসোসিয়েশন উইথ বেয়ারবিজ। ফাগুনের আগুন কিন্তু লাগতে শুরু করেছে। আগামীকাল সকালেই দেখা যাবে খুব সুন্দর করে হলুদ শাড়ি পরে চারিদিকে একদম ফুল এবং সবুজের মধ্য দিয়ে কিছু মানুষকে হেঁটে ঘুরে বেড়াতে, রাইট? এত চমৎকার একটা দৃশ্য দেখার আগে আজকের দিনের সন্ধ্যায় আমার স্টুডিওতে যে চমৎকার দুজন গেস্ট আছেন তাদের সাথে আরও একটু গল্প করব, তাদেরকে ধাঁধার প্রশ্নের মাধ্যমে ধাঁধার মধ্যে ফেলে দিব এবং দেখব কে সঠিক উত্তর দেয়। এবার আমার গেস্টদের সাথে আরও অনেক অনেক মজার গল্প করব, তো তোমরা সবাই আমাদের সাথে থাকো অনুষ্ঠানের শেষ পর্যন্ত। নিতু আপু, একটা কঠিন প্রশ্ন করেছিলাম আপনাকে কিছুক্ষণ আগে আমরা যখন গল্প করছিলাম, যে এই যে ফেয়ারটা আপনারা অ্যারেঞ্জ করেন, অর্গানাইজ করেন, তার আগের প্রস্তুতি তো আপনি বলেছেন, তো ফেয়ার চলাকালীন আপনাদের প্রেশারটা কেমন থাকে এবং ফেয়ার পরবর্তীতে যারা আপনাদের সাথে কাজ করেছেন, স্টল নিয়েছেন, যারা এন্টারপ্রেনার আপনাদের সাথে কাজ করেছেন, তাদের সাথে আপনারা কমিউনিকেশনটা মেনটেন করেন কিভাবে? মেনলি যখন আমরা ফেয়ার করি তার আগে আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ বা মেসেঞ্জার একটা গ্রুপ থাকে, তো তখনই আমরা কথা বলতেও বলি। আর হচ্ছে যখন ফেয়ারে যখন আসে তখন ওদের থেকে প্রেশার বেসিক্যালি আমাদের বেশি থাকে, কারণ ভিজিটাররা আসতেছে কিনা, ভিজিটার যাচ্ছে কিনা, মানে ওদেরকে আমরা একটু পরপর জিজ্ঞেস করি তোমার সেল কেমন হয়েছে।
তো আর ফেয়ার শেষের পরে আমাদের একটা গ্রুপ থাকে, তো তখন ওরা যদি ওদের ভালো কিছু হয় তখন তো ওরা আমাদের কংগ্রাচুলেট করে যে ওদের খুব ভালো সেল হয়েছে। আর তারপরে যাদের হয়নি তাদের সাথে আমি কথা বলি যে তোমার এই জায়গাতে তোমার একটু সমস্যা আছে, তোমাকে একটু চেঞ্জ করে আনতে হবে, আমার এক্সিবিশনে এই টাইপের জিনিস থাকে বেশি। তো এভাবে করে কমিউনিকেশন হয় এবং আলহামদুলিল্লাহ সবার সাথে কমিউনিকেশন অনেক ভালো। মারজান আপু, আপনাকেও একটু কাইন্ড অফ সেম কোয়েশ্চেন আমি করতে চাই। যারা পুরো বছর ব্যাপী আপনাদের সাথে কাজ করেন, আপনাদের যেহেতু বছরে একাধিক মেলা হয়ে থাকে, তো সেই ফেয়ারগুলোতে যারা আসেন তাদের সাথে আপনারা কমিউনিকেশনটা মেনটেন করেন কিভাবে পুরো বছর ব্যাপী? আমাদের পেজ যেটা আছে প্ল্যানিং বাই শেকস, ওখানে তো আমরা অলওয়েজই অ্যাক্সেসিবল বা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, কিন্তু এছাড়াও আমাদের একটা সেলার গ্রুপ আছে, প্ল্যানিং বাই শেকস সেলার গ্রুপ। তো ওখানে যারা যারা এন্টারপ্রেনাররা আজ পর্যন্ত আমাদের এখানে পার্টিসিপেট করেছেন তারা সবাই ওখানে মেম্বার হিসেবে আছেন। তো ওইখানে তারা ফিডব্যাকগুলো দেয়, তাদের সমস্যার কথাগুলো লেখে, তাদের কাছ থেকে আমরা ওপিনিয়ন নেই যে নেক্সট এক্সিবিশনে কী করলে আরও বেটার হবে, এগুলো সব কিছু মেনটেন করে থাকি। এছাড়াও আমরা শুরু করেছি যে যারা যারা টপ সেলিং ব্র্যান্ডস আছে, যাদের সব থেকে বেশি সেল হচ্ছে, এমন টপ 5 এন্টারপ্রেনার্সকে আমরা ট্রফি দিচ্ছি। তো সবভাবে আমরা চেষ্টা করছি তাদের সাথে একটা কমিউনিকেশন মেনটেন করা, একটা পজিটিভ ইম্প্যাক্ট যেন তাদের উপরে ফেলা যায়। নিতুপু, আপনার কাছে একটু জানতে চাই, এই যে অনেকগুলো এন্টারপ্রেনার একটা জায়গায় আসছেন এবং ওনারা ওনাদের স্টল নিয়ে আসছেন, ওনাদের প্রোডাক্টগুলো শোকেস করছেন এবং ওনাদের সেল হচ্ছে, এই যে ওনারা বিজনেসের একটা কমিউনিকেশন বা একটা রিলেশনশিপ আপনাদের সাথে ওভার দ্য টাইম ওনারা তৈরি করেছেন, কখনো কি আসলে প্রবলেমে পড়তে হয়েছে কারোর সাথে কোনো কমিউনিকেশন মেনটেন করতে গিয়ে? না, তেমন একটা পড়তে হয় নাই, কারণ আমি নিজের থেকে ওদের সাথে এত বেশি কানেক্টেড থাকি, আমি ওদেরকে এত বেশি করতে থাকি, তো দেখা যাচ্ছে যে না, ওরা মানে কোনো মিসকমিউনিকেশনের কোনো হয়নি না। মারজান আপু, আপনার? না, আমার বেশিরভাগ যেই যারা পার্টিসিপেট করেন ওনারা প্রথম থেকেই পার্টিসিপেট করে আসছেন, তো আলটিমেটলি দেখা যায় তাদের সাথে এখন একটা ফ্যামিলি টাইপের রিলেশনশিপ হয়ে গিয়েছে। আর নতুনও যারা থাকেন তারা আমি দেখি বেশিরভাগ সময় খুবই এক্সাইটেড থাকেন, নিজেদের থেকেই বেশি বেশি এফোর্ট দেন, যে সব মিলে একটা টিম ওয়ার্ক হয়ে যায় আর কি। আমার প্রমোশনাল টিমও যেমন কাজ করে, আমরা বিভিন্ন ব্র্যান্ড প্রমোটার্স ইনফ্লুয়েন্সার্সদেরকে নিয়েও কাজ করি, তো আলটিমেটলি দেখা যায় সবাই মিলে একটা টিম ওয়ার্ক হয়ে যায়। কিন্তু এত বছরের অভিজ্ঞতাতে একটাও তিক্ত অভিজ্ঞতা নেই, সবকিছু স্মুথভাবে গেল? আসলে থাকে, কিন্তু ওইটা আমরা ওভাবেই আর কি হ্যান্ডেল করে ফেলি। তো এরকম একটা এক্সাম্পল দেন তো আমাদেরকে, যে কি ধরনের ফেস করতে অনেক সময় এক্সিবিশনে তো সবার সেম সেলটা হয় না, কিন্তু দেখা যায় কারো সেল কম হয়, কারো সেল খুব বেশি হয়। সেম এক্সিবিশনে একজন লাখ লাখ টাকার সেল করে ফেলছে, আরেকজন হয়তো একটা প্রোডাক্টও সেল করতে পারছে না। তো সেক্ষেত্রে হয়তো প্রথমে ওনাদের খুব মন খারাপ থাকলেও আমরা পরে ওনাদেরকে যখন একটু বুঝিয়ে গ্রুমিং সেশন করি যে আসলে কি কি দিকে ল্যাকিংস ছিল, যে কারণে এত ক্রাউড হওয়ার পরেও ওনার সেলটা সাফিসিয়েন্ট হলো না, তখন আসলে ওনারা আলটিমেটলি বুঝতে পারে। তো শুরুর দিকে একটু বাধা থাকলেও ওটা পরবর্তীতে আমরা ক্ল্যারিফাই করে ফেলি। মানে ইট ইজ অল ডিপেন্ডিং অন দ্য কমিউনিকেশন ইউ আর হ্যাভিং উইথ দেম। ওকে, নাইস নাইস। সো নিতুপু, আপনার কাছে একটু জানতে চাই, এই যে এতগুলো মেয়েকে নিয়ে কাজ করা, এতগুলো মেয়ে এন্টারপ্রেনারকে নিয়ে কাজ করা, কখনো কি মানে আপনার কাছে মনে হয়েছে যে ইট ইজ গেটিং টাফ, আমি আসলে আই শুড কুইট, আমি এটা এখন আর কন্টিনিউ করব না, এরকম কি কখনো মনে হয়েছে অতিরিক্ত প্রেসারে? না, ওরা খুব কোঅপারেটিভ, তো আমার কাছে না লাগে না, বরং এনজয় করি আমি এখন, এটাকে এনজয় করি। আপনার কাছে কখনো এরকম মনে হচ্ছে চাপে পড়ে নিজের সাথে নিজে যুদ্ধ করা যায় না? আসলে প্রতি এক্সিবিশনের আগে আমার মনে হয় এটাই লাস্ট করব, কারণ হচ্ছে আমরা দেখা যায় আমরা মেয়েরা তো একটু খুব সবসময় মানে নিজেরাই একটু খুব বেশি অ্যাক্টিভ, তো এই জন্য প্রতি এক্সিবিশনের লাস্টে আমার মনে হয় যে না, অনেক হলো, আর না, এবার আমি রিটায়ারমেন্ট। কিন্তু আসলে কাজটা এত ভালো লাগে, যে আপু বললো প্যাশনের জায়গা থেকে আমরা ওই যে কোভিড হোক, পলিটিক্যাল সিচুয়েশন খারাপ হোক, যেটাই হোক, আমরা আবার মানে যাই হোক না কেন আমি আবারও নতুন উদ্যমে শুরু করব, এরকম। ফ্যান্টাস্টিক। অডিয়েন্স, তোমরা সাথে আছো চ্যানেলের রেগুলার আয়োজন গার্লস পাওয়ারে, পাওয়ার্ড বাই পারফেক্ট ইলেকট্রনিক্স ইন অ্যাসোসিয়েশন উইথ বেয়ারবেস। চমৎকার দুজন ইতিবাচক মন মানসিকতার মানুষের সাথে কথা বলছিলাম। জীবনের যত বাধাই আসুক না কেন, সেই বাধাকে হাসি মুখে কিন্তু আমাদেরকে ফেস করতে হবে, এবং যতবারই আমরা নিজেকে বলি না কেন এটাই আমার শেষ, কিন্তু সেই শেষ থেকেই শুরু করতে হবে। এটাই ছিল আমাদের আজকের মেসেজ আমাদের মারজান আপুর কাছ থেকে। যারা আমাদের সাথে এখন যুক্ত আছো তাদেরকে জানিয়ে দিব গত পর্বের কুইজের যে বিজয়ী হয়েছে তার নাম। গত পর্বের যে কুইজের প্রশ্ন ছিল আমি সেটা বলে দিচ্ছি। বাংলাদেশের জাতীয় সঙ্গীতের রচয়িতা কে? আমি আরো একবার বলে দিচ্ছি, বাংলাদেশের জাতীয় সঙ্গীতের রচয়িতা কে? এর সঠিক উত্তর আমরা সবাই জানি, রবীন্দ্রনাথ ঠাকুর। আমাদের গার্লস পাওয়ার পেজে
এই কুইজের যে পোস্ট ছিল সেটা নিচে অনেকেই কমেন্ট করেছে, সঠিক উত্তর জানিয়েছে, কিন্তু অনেকের মধ্য থেকে লটারির মধ্য দিয়ে আমাদের একজন উইনারকে নির্বাচন করতে হয়েছে, যেহেতু আসলে প্রাইজ একটি। আমাদের সেই লটারির মাধ্যমে যিনি জয়ী হয়েছেন তার নাম হচ্ছে জান্নাতুল ফেরদৌস। আপনার ঠিকানায় পৌঁছে যাবে পারফেক্ট ইলেকট্রনিক্সের পক্ষ থেকে চমৎকার একটি গিফট হ্যাম্পার। কিছুক্ষণের মধ্যেই আমি আমাদের আজকের পর্বের কুইজের প্রশ্ন জানাবো, তবে তার আগে আমাদের গেস্টদের সাথে কিন্তু ধাঁধায় খেলার সময় হয়ে গেছে। আমি ওনাদেরকে চমৎকার সব দুটো ধাঁধা বলবো। ধাঁধার সঠিক উত্তর ওনারা যদি দিতে পারেন তাহলে ওনারা পেয়ে যাবেন 30 নম্বর, আর যদি ভুল উত্তর দেন সেক্ষেত্রে আমরা কেটে নিব 15 নম্বর। আর কেউ যদি উত্তর দিতে সম্মত না হন তাহলে উনি পাবেন 0, মানে কোনো ধরনের নম্বরই যুক্ত হবে না কিংবা কাটা যাবে না। চলে যাচ্ছি প্রথমে নিতু আপুর কাছে। নিতু আপু, ধাঁধার একটা প্রশ্ন বলবো, আপনাকে খুঁজে বের করতে হবে এর উত্তরটা কি। এটা একটা ঋতুর নাম হবে, আমি আগে বলে দিচ্ছি। হলুদ শাড়ি খোঁপায় ফুল, বসন্ত এসে দেয় যে দোল, নতুন আশা নতুন প্রাণ, কোন উৎসবে বাজে গান? বসন্তকালে। আর ইউ শিওর? একটু ভেবে নেন, আপনার হাতে কিন্তু সময় আছে। আমি আরো একবার বলে দিচ্ছি, হলুদ শাড়ি খোঁপায় ফুল, বসন্ত এসে দেয় যে দোল, নতুন আশা নতুন প্রাণ, কোন উৎসবে বাজে গান? বসন্তকালে। শিওর? নিতু আপু বসন্তকাল বলেছেন, আমরা এই উত্তরটাকে সঠিক বলে ধরে নিচ্ছি ওনার পক্ষ থেকে, যে উনি মনে করছেন এটা সঠিক উত্তর। আমরা বলবো সঠিক উত্তর কোনটি? নিতু আপু সঠিক উত্তর দিয়েছেন বসন্ত উৎসব। ক্ল্যাপ ফর নিতু আপু, ফ্যান্টাস্টিক। 30 নম্বর যুক্ত হয়ে গেল ওনার ঝুলিতে। আগের 10 ছিল এবং এখনের 30 মিলিয়ে ওনার এখনের স্কোর দাঁড়ালো 40। এবারে দেখি মার্জান আপু কি করেন ধাঁধার এই সেগমেন্টে, উনি আসলে জয়ী হন নাকি বিজেতা। মার্জান আপু, আপনার জন্য এবারে ধাঁধার প্রশ্ন। একটা অনুভূতির নাম হচ্ছে হবে উত্তরটা, আমি আপনাকে ধাঁধাটা বলে দিচ্ছি। একে পেলে হাসে সবাই, না পেলে মনে শান্তি নাই, বন্ধু প্রিয় জীবন সাথী, এ জিনিসে সুখে মাতি। ভালোবাসা। সময় আছে এখন, আপনি আবারও ভেবে নিতে পারেন, কিন্তু মানে খুব তাড়াহুড়ো করে উত্তর দিতে হবে এমন না, কারণ এক্ষেত্রে কিন্তু মাইনাস মার্কিং এর একটা ভয় আছে। সো আমরা ওনাকে কিন্তু জিনিসটা আবার জানিয়ে দিলাম। আরো একবার আপনাকে বলে দিতে চাই, একে পেলে হাসে সবাই, না পেলে মনে শান্তি নাই, বন্ধু প্রিয় জীবন সাথী, এ জিনিসে সুখে মাতি। ভালোবাসাই মনে হচ্ছে। একেবারে লক করে দিব 100%। ঠিক আছে। মার্জান আপু উত্তর দিয়েছেন ভালোবাসা, এই অনুভূতিটি, যে ধাঁধাটা আমরা ওনাকে বলেছিলাম। এবারে আমরা জানিয়ে দিব মার্জান আপু সঠিক উত্তর দিয়েছেন কি না। মার্জান আপু 100% সঠিক উত্তর দিয়েছেন। ক্ল্যাপ ফর মার্জান আপু। উনিও 40 পেয়ে গেলেন। আগের যে পর্ব ছিল আরেকটা, যে উনি যে প্রথমে কুইজে খেলেছেন সেখানে এবং তার পরবর্তী যে কুইজ খেলেছেন সেখানে তার ঝুলিতে ছিল 10 নম্বর এবং এখন সঠিক উত্তর দিয়ে উনি পেলেন 30 নম্বর। টোটাল 40 মার্কস, মানে 40 স্কোর নিয়ে দুজনই কিন্তু এখন কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়ে আছেন। তো এখন আসলে আমাদের নির্বাচন করতে হবে একজন জয়ীকে। আরও একটা প্রশ্নের মাধ্যমে আমরা নির্বাচন করে নিব। তার আগে দর্শকদের জন্য একটা কুইজের প্রশ্ন আমি বলে দিতে চাই, কারণ আমরা তোমাদেরকে কিন্তু একেবারে ডিসহার্টেড করব না। গার্লস পাওয়ার পেজে তোমরা এই কুইজের প্রশ্নটি পেয়ে যাবে, কিন্তু আমি এখন বলে দিচ্ছি তোমরা কিন্তু সামনে যদি খাতা কিংবা কলম থাকে কিংবা ফোনের নোটসেও কিন্তু লিখে নিতে পারো। প্রশ্নটি করছি, কোন ফুল ফুটলে, কোন পাখি গাইলে বোঝা যায় বসন্ত এসে গেছে? আমি আবারও বলছি, কোন ফুল ফুটলে, কোন পাখি গাইলে বোঝা যায় বসন্ত এসে গেছে? সঠিক উত্তরটি জানাতে অবশ্যই গার্লস পাওয়ার পেজে গিয়ে কুইজের পোস্টের নিচে কমেন্ট বক্সে তোমাদের উত্তরটা জানিয়ে দিবে। লটারির মাধ্যমে যে জয়ী হবে তার ঠিকানায় পৌঁছে যাবে পারফেক্ট ইলেকট্রনিক্সের পক্ষ থেকে চমৎকার একটা গিফট হ্যাম্পার। অডিয়েন্স, তোমাদের মনটা রক্ষা করার জন্য, তোমাদের মন ভালো করার জন্য কুইজের প্রশ্ন তো দিয়ে দিলাম এবং জয়ীকে কি দেয়া হবে সেটাও বলে দিলাম। এখন আমি তো আসলে একটা কনফিউশনে পড়ে গেছি, কারণ আমাদের যে স্টুডিওতে গেস্টরা আছেন ওনারা কিন্তু এমনভাবে খেলেছেন হাড্ডাহাড্ডি লড়াই যে 40 নম্বর দুজন পেয়েই কিন্তু এখন কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়ে আছেন। এখন পুরস্কার তো আসলে একজনকে দিতে হবে, মানে দুজনই পাবেন কিন্তু ডিফারেন্ট ভাবে। এখন ওনাদের মধ্য থেকে একজন জয়ী
বিজয়ী যখন নির্বাচন করতে হবে তখন ওনাদেরকে আরও একটা প্রশ্ন করতে চাই, যে টাইটা হয়েছে সেটা ব্রেক করার চেষ্টা করব। তবে এটা একটা রুলস আছে, এই কুইজে যে প্রশ্নটা আমি করব, প্রশ্ন করার সাথে সাথে যিনি উত্তরটা জানবেন বা উত্তর দিতে চাবেন তাকে আগে হাত তুলতে হবে। তো আমরা তার কাছে চলে যাব, উনি যদি ভুল উত্তর দেন তাহলে চলে যাবে অপরচুনিটিটা আরেকজনের কাছে। তবে দেখা যাক কে কেমন খেলে, ঠিক আছে? নিতু আপু এবং মারজান আপু, আর ইউ রেডি? ওকে, দিস ইজ আ ট্রাই মেকিং সেশন। ওকে ওকে, 2025 সালে 14ই ফেব্রুয়ারিতে পহেলা ফাল্গুন এবং ভালোবাসা দিবস দুটি একসাথে পালন করা হবে। এবছরের বিশেষত্ব হচ্ছে ওই একই দিনে আরো একটি বিশেষ দিবস রয়েছে। নিতু আপু আগে হাত তুলেছেন। শবে বরাত, পবিত্র শবে বরাত। নিতু আপু চমৎকার চমৎকার চমৎকার। নিতু আপু ফ্যান্টাস্টিকলি প্লেড। হ্যাঁ, মানে টাইটাকে আর ব্রেক করা হয়ে গেল আর একেবারেই সমান রাখা গেল না। সো নিতু আপু সঠিক উত্তর দিয়ে কিন্তু এই পর্বের জয়ী হয়ে গেছেন। তারপর আমি অডিয়েন্সদের জন্য একটা তথ্য জানিয়ে দিতে চাই, 2025-এর এই 14ই ফেব্রুয়ারি আরও একটি দিবস হিসেবে পালন করা হয় বাংলাদেশে, সেটি হচ্ছে সুন্দরবন দিবস। তার মানে একই দিনে চারটি দিবস পালন করা হবে এবছর। ফ্যান্টাস্টিক, রাইট? অডিয়েন্স, তোমরা সাথে আছো চ্যানেলসের রেগুলার আয়োজন গার্লস পাওয়ারে, পাওয়ার্ড বাই পারফেক্ট ইলেকট্রনিক্স ইন অ্যাসোসিয়েশন উইথ বেয়ারবিজ। এবং আমাদের আজকের যারা কুইজে অংশগ্রহণ করেছে, আমাদের চমৎকার দুজন গেস্ট আমাদের সাথে আড্ডা দিয়েছে, তাদের মধ্যে থেকে বিজয়ী যিনি হয়েছেন তার হাতে পুরস্কার তুলে দিব, বিজেতা যিনি হয়েছেন তার হাতেও কিন্তু পুরস্কার তুলে দিব। চমৎকার। এবারে আমরা প্রথমে আমাদের বিজেতার হাতে পুরস্কার তুলে দিচ্ছি। মারজান আপু, অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। এবং এরপরে আমাদের যিনি বিজয়ী আছেন নিতু আপু, নিতু আপুর হাতে পুরস্কার তুলে দিচ্ছি পারফেক্ট ইলেকট্রনিক্সের পক্ষ থেকে। চমৎকারভাবে খেলেছেন দুইজন। এবার ওনাদের কাছ থেকে ওনাদের শেষ কিছু কথা জানতে চাই। প্রথমে মারজান আপু, আপনার কাছে জানতে চাই আমাদের অডিয়েন্সদের সম্পর্কে যদি কিছু বলার থাকে। আমার আসলে খুবই ভালো লাগলো, কারণ আমরা ক্যামেরার পেছনের মানুষ, তো আমরা যখন ক্যামেরার সামনে আসি খুবই ভালো লাগে। তো অডিয়েন্সকে এতটুকুই বলবো যে আমরা চেষ্টা করছি মানসম্মত এক্সিবিশনগুলো অর্গানাইজ করার জন্য। আমি বলবো না শুধু আমি, বাট মানসম্মত যারাই করছে অডিয়েন্সকে রিকোয়েস্ট করব আপনারা ভিজিট করবেন, নেসেসারি না কেনাকাটা করতে হবে। আপনারা এসে পরিবেশটা দেখে যেতে পারেন, ফ্যামিলি টাইম স্পেন্ড করতে পারেন, যেহেতু ওখানে মিউজিক বা ফুড সব ধরনের অ্যারেঞ্জমেন্টই থাকে। তো তাদের দাওয়াত থাকলো। আর এন্টারপ্রেনারদের সাহায্যে তো আমরা সবসময় আছি, আশা করছি সবার সাথে আমাদের ভবিষ্যতে কাজ করা হবে। অনেক ধন্যবাদ মারজান আপু আপনাকে। এবারে আমরা চলে যাব নিতু আপুর কাছে। নিতু আপু, আপনার অনুভূতিকে আমাদের অডিয়েন্সদের উদ্দেশ্যে কিছু বলুন। ফার্স্ট অফ অল থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটা প্রোগ্রামে আমাদের ইনভাইট করার জন্য। আসলে মারজানের মতো আসলে আমরা আসলে ক্যামেরার সামনে অত কমফোর্টেবল না, তো এখানে আসতে পেরে ভালো লাগতেছে। আর আমরা আসলে অনেক কষ্ট করি, তো আমার মনে হয় অডিয়েন্সরা আসুক, আমাদের এক্সিবিশন দেখুক, তারপরে আসলে তারা বুঝতে পারবে আমাদের এখনকার পরিস্থিতি কীরকম বা আমাদের এখানে কী কী জিনিসপত্র পাওয়া যায় সেটা। তাছাড়া বলবো সবাই ভালো থাকবেন, কারণ সিচুয়েশন এখন হয়তো একটু ডিফারেন্ট যাচ্ছে। ইনশাল্লাহ সামনে আরও ভালো সিচুয়েশন আসবে। আর সবাই পজিটিভ থাকবেন, পজিটিভ অলওয়েজ একটা গুড ভাইব নিয়ে আসবে, গুড থিংস নিয়ে আসবে। থ্যাংক ইউ। চমৎকার দুজন মানুষের সাথে কথা বলছিলাম, নিতু আপু এবং মারজান আপু। ওনাদের সাথে কথা বলে আমার নিজেরই অনেক বেশি ইতিবাচক অনুভব হচ্ছে। অডিয়েন্সদেরকে আজকে এইটাই মেসেজ দিব গার্লস পাওয়ারের মধ্য দিয়ে, যে পরিবেশ যতটাই প্রতিকূল হোক না কেন সবসময় ইতিবাচক মন মানসিকতা ধরে রাখার জন্য, তাহলেই কিন্তু জীবনে আমরা আশা জাগাতে পারবে আমাদের এবং আমরা সামনে এগিয়ে যেতে পারবো। চ্যানেলসের রেগুলার আয়োজন গার্লস পাওয়ার, পাওয়ার্ড বাই পারফেক্ট ইলেকট্রনিক্স ইন অ্যাসোসিয়েশন উইথ বেয়ারবিজের সাথে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। আমি বাবরি ইসলাম তুলি আজকে বিদায় নিচ্ছি। আগামীকাল সবাই খুব সুন্দরভাবে পহেলা ফাল্গুন পালন করো, বসন্তকে তোমরা সবাই উদযাপন করো, ভালোবাসা দিবস পালন করো, পবিত্র শবে বরাতও পালন করো, সাথে সুন্দরবন দিবসও। নেক্সট এপিসোডে আবারও কথা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে।